নমস্কার, শুভরাত্রি। আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আমরা কথা বলি। আজও তাই। আজ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টি ইতিমধ্যেই শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, গোটা দেশ জুড়েই রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে। কেউ কেউ বলছেন যা হয়েছে ঠিক হয়েছে, এমনটাই হওয়ার ছিল। আবার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিষয়টির প্রতিবাদ করে বলতে চাইছেন যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি। এমনকি সাধারণ মানুষ তারা প্রশ্ন করছেন দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে। তারা বলছেন নিশ্চয়ই আদালত এই বিষয়টিতে নতুন করে হস্তক্ষেপ করবেন। আপনারা সহজেই অনুমান করতে পারছেন আমরা পথ কুকুরদের নিয়ে আজ কথা বলবো। আমাদের আলোচনার বিষয় অবলা প্রাণী। এই শীর্ষক আয়োজনে স্টুডিওতে আমাদের সঙ্গে আজ অতিথি হয়ে আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক এবং আরেকজন জনপ্রিয় পশু কর্মী ডক্টর রণবীর রায় এবং ঋগ্বেদ দত্ত। দুজনকেই স্বাগত জানাই। প্রথমেই রণবীর দা, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সারা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে গেছে যে পথ কুকুরদের রাখা যাবে না এবং তাদেরকে শেল্টার হাউসে নিয়ে যেতে হবে। আমরা যদি একেবারে শুরুর জায়গাটা, যে আদালত একটি রায় দিয়েছেন এবং যখন উচ্চ আদালতের মতো একটি আদালত এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে রায় দেন, ওনারাও নিশ্চয়ই হোমওয়ার্ক করে বিষয়টি করেছেন। হাউ ডু ইউ লুক অ্যাট দি জাজমেন্ট অফ দি কোর্ট? কিভাবে আপনি দেখছেন? দেখো শুভ, প্রথমত সবাইকে নমস্কার। প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ এবং বুঝতে লাগবে। প্রথমে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই, সেটা মাননীয় সর্বোচ্চ আদালত এই রায়টা দিয়েছে এবং এই রায়ের প্রেক্ষাপটটা নিয়ে যদি কিছু বলতে লাগে, একটা বাচ্চাকে কুকুর কামড়েছে, বাচ্চাটি মারা গিয়েছে, যে কোনো মৃত্যু বেদনা যাক, তো বাচ্চাটিও মারা গিয়েছে। তারপরে একটা বা দুটা মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এখানে খবর করেছে যে বাচ্চাটি রেবিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তখন মাননীয় বিচারক একটা সুমোটো মামলা নিলেন। কেউ মামলা করেনি, কিন্তু কোনো পিআইএলও হয়নি। উনি শতপ্রাণিত একটা মামলা নিলেন, তদন্ত হলো যদি হয়ে থাকে, এবং উনি রায় দিলেন যে অনতিবিলম্বে দিল্লি শহরের যত কুকুর আছে সবাইকে সরিয়ে নিতে লাগবে। এখন প্রশ্ন হলো কীভাবে নেবে, কোথায় নেওয়া হবে, সেই আলোচনাগুলি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। প্রথমত দিল্লি শহরে মোটামুটি 3 লক্ষ কুকুর আছে, 3 লাখ কুকুর আছে। এখন এই 3 লক্ষ কুকুরকে যদি আমরা সরিয়ে নিতে লাগে, তাহলে মিনিমাম 3000 শেল্টার হাউস লাগবে। আর একটা কথা বলি, আমরা যদি শেল্টার হাউস বলছি, বেসিক্যালি এটাকে আমরা পাউন্ড বলি, পাউন্ড বলে এটাকে 3000 নাম্বার অফ পাউন্ডস লাগবে। আমি যদি ধরে নিই এক একটা পাউন্ডে 300 করে কুকুর রাখা হবে, তাহলে 1000 নাম্বার অফ পাউন্ডস লাগবে। 1000 নাম্বার অফ পাউন্ডস কোথায় লাগবে? এক একটা পাউন্ড বা এক একটা শেল্টার হাউস করতে মোটামুটি 1 একর জায়গা লাগবে। এবার দিল্লি শহরে 10,000 একর জমি আছে তো, এবং লক্ষ্য করে দেখতে লাগবে সেই কুকুরগুলিকে যখন এখানে সরিয়ে নিয়ে শেল্টার হাউসে নিয়ে নিতে লাগবে, রিলোকেট করতে লাগবে, তখন নর্মাল যে কোনো জনবসতিপূর্ণ এলাকাতে তো রাখা যাবে না। একদম একদম একটা খালি জায়গা রাখতে লাগবে। যে এতটুকু জায়গা দিল্লি সরকার এবং মাননীয় বিচারকের যদি রায় ফলপ্রসূ করতে লাগে, এতটুকু জায়গা দিল্লি শহরে আছে তো, 1 নম্বর কথা। 2 নম্বর, এতগুলি কুকুরকে একসঙ্গে যদি রাখা হয়, ওদের খাবার, ওদের স্যানিটেশন, স্টেরিলাইজেশন এবং সার্বিক স্বাস্থ্যের জন্য প্রত্যেক বছর এক একটা রিলোকেট করলে এক একটা জায়গাতে 5 কোটি টাকা খরচ যাবে। টোটাল 50,000 ক্রোর এখানে খরচ আছে। তো দিল্লি সরকার এবং সবাই দেবে তো, আমি ধরে নিলাম এটাও দেবে। কালকে আবার একজন বলবে যে গরিবের জন্য এত টাকা খরচ হয়নি, কুকুরের জন্য 50,000 কোটি টাকা খরচ হয়ে গেল। তো আমার কাছে এই রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমার মনে হয়েছে, যেটা বিভিন্ন আমি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমি দেখেছি, তার থেকে এই ধারণাটা আমার এসছে যে হয়তো মাননীয় বিচারক বাচ্চাটি মারা গিয়েছে এবং সেই মারা যাওয়ার পরে যেই একটা ইমোশন এখানে আছে, সেটাকে উনি অন্তর থেকে ফিল করেছেন এবং এই জাজমেন্টটা বা এই রায় উনি দিয়েছেন, যেটা খুব তাড়াতাড়ি এবং অত্যন্ত আউট অফ অ্যাঙ্গার এটা দিয়েছেন, যেটা আমার কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঋগ্বেদ, আপনি কি করে দেখছেন এই গোটা বিষয়টাকে বা এই রায়টাকে নিয়ে? আপনারা যারা পশু নিয়ে কাজ করেন, পাখিদের নিয়ে কাজ করেন, আপনাদের কি বক্তব্য?
দেখুন, প্রথমে আমি সুপ্রিম কোর্টের যেটা আগের ল ছিল, যেটা আমি জানি, আগে বলবো না, অন্যান্য স্টেটে তো এখনো সেটাই প্রিভেল করছে, সেটা নিয়ে একটু কথা বলছি। সুপ্রিম কোর্ট কিন্তু, অনারেবল সুপ্রিম কোর্ট ওনাদের ভার্ডিক্টে জানানো হয়েছিল যে রিলোকেশন ইলিগেল, কমপ্লিটলি ইলিগেল। আর আমাদের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইন্সেও আছে রিলোকেশন বা যারা ডক্টরি বেস থাকে, যারা কুকুর পথকুকুর দিয়ে ট্রিট করে, তাদেরকে কিন্তু বাধা দেওয়া যাবে না। বাধা দেওয়াটাও কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। তো আপনারা যারা পছন্দকে ফলো করেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যেখানে কুকুর বা পাপিদের রিলোকেট করা হয়েছে। রিলোকেট কথা অর্থ হলো যেখানে জন্ম নিয়েছে সেখান থেকে তুলে দূরে কোথাও ছেড়ে আসা, সেটা ইনলিগাল। তো আমরা পুলিশের কাছে যাই, কমপ্লেন করি, আর তাদের নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হয়। সেটা ছিল আগে। রিসেন্ট যেটা এসছে সেটা শুধু দিল্লির জন্য নিশ্চয়ই, দিল্লি এনসিআরের জন্য। সেই ভার্ডিক্টটাতে বলা আছে যে দিল্লি এনসিআরে যত পথ কুকুর আছে সবাইকে তুলে পাউন্ডে পুড়ে দিতে হবে, আর সেটা করতে হবে উইদিন 2 months। তো আমাদের কাছে যতটা ডেটা আছে সেখানে আমি জানতে পারছি 3 থেকে 4 লাখ কুকুর দিল্লিতে আছে এই মুমেন্টটা। তো স্যার যেটা বললেন, 3 থেকে 4 লাখ কুকুরকে পাউন্ডে পড়ার মতো কিন্তু এখন শেল্টার হোম বা পাউন্ড এগুলো তৈরি নেই। তো এখন কুকুরগুলোকে কী করে তুলবে? আর আরেকটা জিনিস যদি আমি বলি, এখন আমরা যারা অ্যানিম্যাল লাভার্স আছি বা যারা এনজিওস আছি, আমরা কেন স্কেপটিক্যাল এই জিনিসটা নিই? আমরা জানি যে পপুলেশন কন্ট্রোল করার সবচেয়ে হিউম্যান ওয়ে হচ্ছে স্টেরিলাইজেশন, ভ্যাকসিনেশন। স্টেরিলাইজেশন টু বি প্রিসাইজ, অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল। এই অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল এত বছর ধরে প্রপার ইমপ্লিমেন্টেশন হয়ে আসেনি। কিছু হবে, কুকুরটাকে ধরবে, পিক করবে, একটা একটা এবিসি সেন্টারে নেবে, সেখানে স্টেরিলাইজেশন হবে, ভ্যাকসিন হবে, তুলে দেওয়া হবে নিজের লোকেশনে। সেটাই এখন অব্দি করে হওয়া ওঠেনি। আর আমরা এক্সপেক্ট করছি যে আমরা 3 লাখ 4 লাখ কুকুরকে আমরা পাউন্ডের ভিতরে পুরবো। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, যারা আমরা পশুদের বিহেভিয়ার ব্যাপারে জানি, পশুদের ব্যাপারে জানি, সেটা আমি বলে রাখছি সত্য করে, সেটা হচ্ছে যে ডগস আর টেরিটোরিয়াল। কুকুররা নিজের টেরিটোরিতেই থাকে। আপনি দেখবেন এক পাড়ায় কুকুর এক পাড়ায় গেলেই মারপিট লেগে যায়। আমরা কি করে এক্সপেক্ট করছি যে আমরা রাস্তায় কুকুরদেরকে সবাইকে বিভিন্ন লোকেশন থেকে আমরা পিক করবো, করে আমরা শেল্টার হোম বা পাউন্ড যে আমরা পুড়ে দেবো, একসাথে 500,000 কুকুরকে একসাথে পুড়ে দেবো, ওরা ডগ ফাইটে মারা যাবে না। তারপর আমরা যারা ডগ বিহেভিয়ার বা ডগ হেলথ নিয়ে আমরা রেস্কিউ নিয়ে আমরা কাজ করি, আমরা জানি যে বিভিন্ন কমিউনিকেবল ডিজিজেস, এয়ারবর্ন ডিজিজেস থাকছে, ক্যান ডিস্টেম্পার থাকছে, পারবোভাইরাসেস থাকছে, র্যাবিস থাকছে। সেটা এমন না হলেও র্যাবিস থাকছে, স্যালাইভা থেকে হচ্ছে, স্প্রেড হচ্ছে। তো 4-5টা কুকুরের যদি এইসব ডিজিজেসগুলো থাকে, স্বাভাবিকভাবে যখন সবাই একটা ক্লোজ কনফাইন জোনে থাকবে, একটা কুকুর থেকে আরেকটা কুকুরের কাছে যাওয়াটা খুব সহজ, খুব তাড়াতাড়ি এই ডিজিজেসগুলো উইল স্প্রেড লাইক এ ওয়াইল্ড ফায়ার। কে কন্ট্রোল করবে সেটাকে? আর স্যার যেটা বললেন রাইটফুলি, আমার মনে হয় না এই মোমেন্টে দিল্লি গভর্নমেন্ট বলুন বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সেই ক্যাপাসিটি আছে এত কুকুরকে পাউন্ডে পড়ে আর তাদেরকে ম্যানেজ বা প্রপার টেক কেয়ার করার জন্য সেই রিসোর্সেস বা সেই লোকজন, সেই ফ্যাসিলিটি এখনো ক্রিয়েট করতে পেরেছে। তো যদি এক্ষুনি তাদেরকে রিলোকেট করা হয়, আমি যতটুকু ধারণা করছি বেশিরভাগ কুকুরই বিনা খাওয়া দাওয়াতে বা ডগ ফাইটে বা ডিজিজে মারা যায়। এখানে শুধু আমি একটু যোগ করছি। দেখো, এখানে প্রথমে আমি একটা জিনিস, বাচ্চাদের যে মৃত্যুর কারণ কিন্তু আসলে ডগ বাইটে বা রেবিসে হয়নি। পরবর্তীতে বাচ্চাটার পরিবার কিন্তু কনফার্ম করেছে যে বাচ্চাটির মৃত্যু হয়েছে মেনিনজাইটিসে। আর এখানে রিলোকেশন যদি হয়, আমরা লক্ষ্য করে দেখবে যে একটা কোন সময় রায়টা এসছে, প্রেক্ষাপটটা এবং সময়টা খুব ইম্পর্টেন্ট। অনেকদিন থেকে দিল্লিতে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। দিল্লির আর্থসামাজিক অবস্থা, কলোনি বেস লাইফ এবং যেভাবে ইনফ্লেশন হচ্ছে চারিদিক থেকে কুকুরগুলিতে, সেখানে সমস্যা দিনই চলছে। তো যেটা রিগ্রেড থেকে বলছিল, কয়েকদিন আগে জাস্টিস শ্রীমতী মহেশ্বরী একটা রায় দিয়েছিলেন, যেখানে উনি বলেছেন যে খুব করুণা এবং দয়া নিয়ে সব কুকুর এবং মানুষের স্বাস্থ্য সংরক্ষা করে, অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল কন্টিনিউ করে, ঠিকঠাক করে, স্যানিটেশন ঠিক করে আমরা জোনাল বেস একটা মনিটরিং কমিটি করব। সাধারণত এটাই হয়, যারা যেটা রিগ্রেড থ্রুলি বলছিল, একটা এরিয়াতে কিছু কুকুর আছে, ওই এরিয়ার এনভায়রনমেন্টটাকে নিয়েই কুকুরটা অভ্যস্ত থাকে। এখানে কিন্তু প্রচুর ফিগার থাকে, ওরা কি খাচ্ছে, কিভাবে বড় হচ্ছে। এখান থেকে তুলে নিয়ে গেলে কুকুরটাকে আরেকটা জায়গায় যদি তুমি 30 কিলোমিটার ঘুরে দিয়ে যাও, সেখানে কিন্তু অলরেডি একটি কুকুর আছে। সেই কুকুরগুলি তখন এদের সঙ্গে ডগ ফাইট হবে, ইঞ্জুরি হবে, আর একটা জিনিস লক্ষ্য রাখো, খুব ইম্পর্টেন্ট, কে ধরেছে এটা।
আমি ধরে নিলাম যে 3 লাখ কুকুরকে দিল্লি শহর থেকে নিয়ে যাওয়া হলো অনেক দূরে এবং রিলোকেট করা হলো, দিল্লি একদম কুকুর শূন্য হয়ে গেল। এটা কোনোদিনই সম্ভব না। উইদিন 3 মান্থ পার্শ্ববর্তী রাজ্য এবং জায়গা থেকে আরো 3 লাখ কুকুর এখানে আসবে, খালি পেয়ে খাবার পেয়ে সবাই আসবে। তো আরো 3 গুণ কুকুর কিন্তু এখানে বেড়ে গেল। তো কোনো সময় কুকুর শূন্য করা যাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, 1880-তে প্যারিসে এরকম একটা কোনো অবস্থার সাপেক্ষে সব কুকুরকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে দেখা গেছে কি যে বিভিন্ন নর্দমার চারিদিকে যে তোমার ইঁদুর এবং কিছু কিছু সরীসৃপ তারা রাস্তায় উঠে যাচ্ছে, তখন কিন্তু ইকোসিস্টেমে নষ্ট হয়ে যাচ্ছে। তো কুকুর তাহলে কি করা যাবে? সেই ক্ষেত্রে শ্রীমতী মহেশ্বরী উনি বিচারক উনি যে রায় দিয়েছিলেন যে প্রত্যেকটি জোনের ওয়াইজ একটা মনিটরিং কমিটি করে, যে কুকুরগুলিকে যেখানে আছে, আমরা কেউ যেন কুকুর ডগ বাইট হোক, কিন্তু ওদেরও স্বার্থ সুরক্ষা থাকুক, ওদেরকে এক একটা জায়গার মধ্যে একটা কমিটি করার জন্য বলা হয়েছে দিল্লি সরকারকে। এবং আমি একটা কথা বলি, দিল্লি সরকার যথেষ্ট আন্তরিক ছিল এটা নিয়ে, কাজ শুরু হয়ে গিয়েছিল। এবং এই ক্ষেত্রে প্রত্যেককে মনিটর করার জন্য আরো একটা মনিটরিং কমিটি ছিল, ফান্ড করতে আসবে, কে কে খাওয়াবে এবং কোন কোন কুকুরগুলিকে সেই ওদেরকে একটা কালার ব্যান্ড দেওয়ার জন্য সব থেকে। এমন সময় এই একটা রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরেকটা জিনিস বলে দেখো, দিল্লি শহরের মধ্যে কিন্তু প্রচুর চারিদিক থেকে বানর আছে। এখন বানরগুলি রাস্তার উপরে মানে গাছের উপরে থাকে, যেই তুমি কুকুরগুলোকে সরিয়ে নেওয়া যায় প্রত্যেকটি বানর কিন্তু নিচে রাস্তায় আসবে, যারা জানাজার কেউ। তো এইভাবে কোনো সুরাহা হয় না। সব স্বার্থ রক্ষা করে একটা মানুষ এবং পশুদের একটা বিষয় একটু যদি আমাকে বলেন রণবিদ্যা, সেটা হচ্ছে যে এই যে আমরা বারবার করে আলোচনায় দেখছি যে কুকুর সবসময় সাবজেক্ট, মানে এই একই প্রসঙ্গটা কখনো বেড়াল, কখনো অন্য পশু পাখি যেগুলো গৃহপালিত সেগুলো নিয়ে কিন্তু প্রধানত হয় না। আমরা যেহেতু এরকম একটি দেশে থাকি যেখানে কুকুরকে আমরা গৃহপালিত পশুই বলি, এবং এত এত মানুষ কুকুর পালন, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ আমরা নিয়মিতভাবে দেখি যে তাদের প্রত্যেকেরই পোষার জন্য একটি কুকুর থাকে। বারবার এই সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে কুকুররা কেন? এটা কি শুধু ওই কামড় শব্দটার জন্য? স্বাভাবিক দেখো, শুধু কুকুর শুধু গৃহপালিত না, গৃহপালিত ম্যাক্সিমাম, যদি আমি বেড়াল ধরি, সাধারণত খুব কম বেড়ালে রাস্তায় থাকে। কুকুর কিন্তু যতটুকু ঘরে থাকে তার থেকে ম্যাক্সিমাম রাস্তায় থাকে। এবং আরেকটা তোমাকে ডাটা আমি দিচ্ছি, কুকুর ডগ বাইট নিয়ে দেখো 70% ডগ বাইট কিন্তু যে ঘরে থাকা কুকুরগুলি ওদের থেকে হয়, অনলি 30% স্ট্রে ডগ বাইট হয়। এটা স্বাভাবিক যে যার ঘরে কুকুর আছে, ঘরকে সুরক্ষা করার জন্য এরকম আনওয়ান্টেড পরিস্থিতি অসীমে ভাই। কিন্তু রাস্তার কুকুরকে ওরা জানে, ওরা বোঝে, আজকে যদি অন্যভাবে প্ররোচিত না হয়, ও যদি বাইক করে আমার এখানে থাকার এক্সিস্টেন্সে মুশকিল হয়ে যাবে। ও কামড়ায় না আনটিল আননেসেসারি প্রভোক না হয় ও। এবং আরেকটা জিনিস দেখো, যেটা হয়তো রিকবেশ ভালো করে বলবে, স্টেরিলাইজেশন ব্যাপার। স্টেরিলাইজেশন করার জন্য কুকুরগুলিকে পিক আপ করা হয়, যন্ত্রণা নিয়ে যদি আবার এখানে নেয় অন্য এখানে আসে, ওই সময় যদি কেউ ওকে প্রভোগ করে ওরা বাইক করে, তা মেনি ফ্যাক্টরস দিয়ে। তো এইসব ক্ষেত্রে এই জিনিসগুলিকে লক্ষ্য রাখতে লাগবে এবং মাননীয় আদালত যে রায় দিয়েছেন সেটাকে ফলপ্রসূ করতে আমার মনে এই মুহূর্তে আমাদের অনেক ভাবনা চিন্তার অবকাশ আছে। বুঝলেন, এই যে বিষয়টা, মানে কুকুরের প্রতি বারবার করে এরকম একটি কোট অ্যান্ড কোট টার্গেট কেন করা হয়? মানে সমস্ত জায়গায় নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে বারবার করে কুকুর কেন? দেখুন, আমি আপনাকে বলতে চাইছি, ওভার পপুলেশন তো অবশ্যই আছে। আমরা অ্যানিম্যাল রেস্কিউয়ার বা আমরা অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট হতে পারি, আমরা এটা অস্বীকার করতে পারি না যে ওভার পপুলেশন, কুকুরের পপুলেশন অত্যধিক হয়ে গেছে। আমরা বেশ কিছু বছর ধরে, আমরা স্টেট ওয়াইজও বলুন বা যারা বিভিন্ন অন্য এনজিওরা আছে ত্রিপুরার বাইরেও, তারাও কিন্তু আমরা এই অ্যানিম্যাল বার্ড কন্ট্রোলের প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা চিৎকার করে আসছি, হচ্ছে না। অ্যানিম্যাল বার্ড কন্ট্রোল সেন্টারগুলো, আমি আবার বলবো, এসব পাউন্ড বানানোর আগে আমাদের উচিত, যেগুলো অ্যানিম্যাল বার্ড কন্ট্রোল সেন্টার যেসব স্টেটে আছে আর আমাদের স্টেট যদি না থেকে থাকে, বানিয়ে এগুলোকে আগে স্ট্রং করা, যাতে ইজি এফিসিয়েন্টলি ওরা স্টেরিলাইজেশন করতে পারে। সেটা বলা যায়। ওভার পপুলেশন আছে, ডগ বাইট তো হচ্ছে, সামান্য সংখ্যক হচ্ছে, কিন্তু সেটাকে বাড়িয়ে দেখা হচ্ছে মিডিয়াতে। মানুষ সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিন অনেক এআই এর যুগ। আমি রিসেন্টলি আজকে থেকে 1 মাস আগের কথা বলছি, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন্ট আসছিল যে এআই এর আজকালকার দিনে পিকচার বা ভিডিও তৈরি করা হচ্ছে এই ডগ হেট ছড়ানোর জন্য। দেখানো হচ্ছে যে কুকুর বাচ্চাকে কামড়াচ্ছে, অ্যাকচুয়ালি সেটা ফ্যাক্ট না, সেটা এআই এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেখানে বানানো হচ্ছে। তো সেটাও একটা বিষয়। আর হ্যাঁ, কুকুরের নাম্বার বাড়ছে, ডগ নাম্বার বাড়ছে, স্টেরিলাইজেশন, ভ্যাকসিনেশন এগুলো করানো উচিত। গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের অনারেবল সুপ্রিম কোর্টে এটাতে নজর দেওয়া উচিত, নাকি রাস্তা থেকে সব কুকুরকে নিয়ে ইরেডিকেট করে দেওয়া বা কাউন্টি করে দেওয়া।
সেটা কিন্তু আমাদের রণবিদ্যা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধরুন আমি যদি উল্টো দিক থেকে একটু কথা বলি, যে সকালবেলায় মা তার সন্তানটিকে নিয়ে স্কুল বাসের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু চতুর্দিকে কুকুর, তাদের একটি যন্ত্রণা। রাত্রিবেলায় বাড়ি যাওয়ার সময় নিয়মিতভাবে আমরা দেখি নানা অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে মানে কুকুরের একটা যন্ত্রণা থাকেই। আবার পাশাপাশি সাধারণ মানে দিনেও নানা সময় নানা জায়গায় কুকুরদের কিন্তু একটি কোট আন কোট আবার জ্বালাতন সাধারণ মানুষকে ভোগ করতে হয়। সাধারণ মানুষ বা যেসব পরিবাররা এই বিষয়টিকে ভোগ করেন, আমরা যদি হাসপাতালের তথ্য দেখি, কুকুরের কামড় নিয়ে হাসপাতাল যাচ্ছে নিয়মিতভাবে কত কত মানুষ, তাদের ইঞ্জেকশন, এবং সাধারণ গরিব মানুষ যারা 5টা 6টা 7টা 8টা 10টা করে যে ইঞ্জেকশন নিতে হয় সেগুলোর দাম ইত্যাদি দেওয়া অত্যন্ত মানে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে। তাদের তরফের যে অভিযোগগুলো বা অভিমানগুলো, যে কুকুর কেন এরকম ভাবে ছেড়ে দেওয়া হবে, সরকার কেন দায়িত্ব নেবে না, মিউনিসিপ্যালিটি কেন দায়িত্ব নেবে না। আমরা দেখেছি একসময় শহর আগরতলাতেও কিন্তু কুকুর এক জায়গায় করার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। এই জায়গা থেকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন, মানে বা কি করা, আপনি যদি সরকারে থাকেন বা ক্ষমতায় থাকেন, পলিসি মেকারের একজন হন, তাহলে আপনি কি করবেন? ঋগ্বেদ কথাটা শুরু করেছিল, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। একটা সুস্থ পরিচালনার জন্য একটা কমিটি করা উচিত, এবং ব্যাপারটা একটা শহরে কয়টা কুকুর আছে সেটা লক্ষ্য করা উচিত, এবং প্রত্যেকটি জায়গায় কুকুরগুলি বিহেভিয়ার নিয়ে খুব ভালো করে স্টাডি করতে লাগবে। এবং এই পপুলেশনটা কন্ট্রোল করলে, দেখো, রিলোকেশন যদি না হয় কোনোদিন কুকুর কামড়াবে না। ইট ইজ সিম্পল। ইফ দ্যার ইজ নো রিলোকেশন অফ ডগ, দ্যার উইল বি নো বাইট অর লেস বাইট। দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। এই কারণে যে কুকুরগুলিতে যে জায়গা আছে সেইখানের ওই কুকুরগুলির পরিস্থিতি সবাই জানে, যারা ঠিক করছে ওরা জানে। তো ওই ক্ষেত্রে ফিডার কারা, ওদেরকে চিহ্নিত করা উচিত, ওদেরকে কিছু একটা দায়িত্ব নেওয়া উচিত। এবং শুনি তুমি বলছিলে যদি কেউ এরকম বলেন যে মিউনিসিপ্যালিটি এবং সরকার কেন দায়িত্ব নেবে না, সেটা নেওয়া উচিত। একটা দেখো, দিল্লি শহরে এত পরিবেশ নিয়ে আমরা কথা বলছি, প্রচুর প্রচুর এখানে পলিউশন হয়েছে। কয়েকদিন আগে গাড়িগুলি সবগুলিকে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিএনজিতে টার্ন করে নিয়েছে। তো গাড়িগুলিকে যদি কোনো অবস্থার সাপেক্ষে সুস্থতার জন্য সিএনজি টার্ন করতে পারে, কুকুরগুলিকে যদি রিলোকেট না করে, যে বিভিন্ন জায়গায় শাসন করে, ওদের স্বাস্থ্য সুরক্ষা করা কোনো বিরাট বড় ব্যাপার ছিল না। তো সেই ক্ষেত্রে অ্যানিমাল বার্থ কন্ট্রোল করতে লাগবে, প্রপার ভ্যাকসিনেশন আনতে লাগবে, স্যানিটেশন, এবং রেস্কিউ করার জন্য প্রপার এবং ওয়েল ট্রেন্ড সরকারের তরফ থেকে সব কিছু কোনো প্রাইভেট সংস্থা পারবে না। রাত বিরেতে যদি কোনো কুকুর অসুস্থ হয়, ওদেরকে ওই স্পট থেকে নিয়ে গিয়ে, যদি আমার রাজ্যের কথা বলি, আমরা অনেকদিন থেকে বলে আছি, তুমি দেখো, আনফর্চুনেটলি এই শহরে একটা শেল্টার হাউস নেই, একটা শেল্টার হাউস নেই। যদি রাত্রেবেলা কোনো কুকুর অসুস্থ হয়, ওরা রাত দিন ঘুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী যারা আছে, যারা তারা অ্যাটেন্ড করে অন দ্য স্পট না হয় কিছুটা ওদেরকে শুশ্রূষা করলো। পরের দিন সকালে যদি কোনো ওষুধ লাগে বা কুকুরটা কোথায়, বা অসুস্থ হওয়ার পরে পুরো হসপিটালে যাবে, রাত্রেবেলা হসপিটালে বন্ধ থাকে। তো এটা ভালোভাবে বোঝে, একটা পরিচালনার জন্য একটা কমিটি করে সরকারের তরফ থেকে, এবং কিছু কিছু গার্জেন যারা কুকুর প্রেমী বা পশু প্রেমী, তাদের কিছু নিয়ে একটা ভালোভাবে একটা সংস্থাকে চালানো যায়। সবাই ছাত্র, আমি কেউই কেন কোনো কুকুর কামড়া, তোমার কথাটা করে কন্ট্রোল করা উচিত। সেই কুকুরগুলি কোথায় আছে, যদি কোনো বিহেভিয়ারে কোনো চেঞ্জ থাকে কুকুর থাকে, সেটা করে সেটাকে প্রয়োজন মতো স্টেরিলাইজ আছে কিনা লক্ষ্য করতে লাগবে, কলার ব্যান্ড দিতে লাগবে। ওদেরকে তো মারতে দেওয়া যাবে না। ওদেরকে আমরা দেখো, আমরা সবাই ধার্মিক। আমরা ইন্ডিয়ান কুকুর নিয়ে কথা বলছি, কিন্তু আমরা স্পেয়ার ডগ নিয়ে কথা বলছি। দিল্লি শহরে স্মাগলিং কুকুর প্রচুর আছে বিভিন্ন আউটলেটে। আমি কালকে দেখছিলাম ইন্টারনেটে, কোথ থেকে কুকুরগুলো বাড়ছে। ওরা বিভিন্নভাবে যেগুলিকে হোয়াট দে ডু, দে পিক আপ সাম কুকুর ডগ, এবং তারা এগুলিকে ক্রস করাচ্ছে, তারা বিভিন্ন চড়াদামে বিক্রি করছে। তো প্রচুর এখানে স্মাগলিং হচ্ছে। কিন্তু এখানে যে কুকুরগুলো, স্পেয়ার ডগ, তো ওদেরকে যদি বাসের অধিকার থাকে, ওদেরকে দেওয়ার দ্বারা সবাই, তো এই জিনিসটা ভাবতে লাগবে। আমাদের এক বন্ধু অভিক সেনগুপ্ত, তিনি লিখছেন, অ্যানিমাল বার্থ কন্ট্রোল করে ওদের লোকেশনে ছেড়ে দিলেই আগামী 3-4 বছরে ডগ পপুলেশন কমে কন্ট্রোলে এসে পড়বে। আর এদের অ্যান্টি রেবিজ ভ্যাকসিন দিলেই রেবিজ আর হবে না মানুষের, কিন্তু এদের ডগ পাউন্ডে ভরা খুবই নিন্দনীয়। রিমি বৈদ্য লিখছেন, আওয়ার স্ট্রে ডগস ডিজার্ভ লাভ, নট এক্সাইল। Be their voice, take a stand for them. They have no voice, so we became theirs. These souls are not problems to be taken away. They are lives with feelings, loyalty and love. Dalit streets will lose their heartbeat if we stay silent. Let's protect them, let's fight for them, let's be their voice. এখানে কি কোথাও আপনাদের মনে হয়, আমি দুজনকেই প্রশ্নটা করতে চাই, ঋগ্বেদ এবং ডক্টর রণবীর রায়, যে কোথাও না কোথাও গিয়ে এন্ড অফ দ্য ডে সিভিল সোসাইটি বা এই রায়টার পরে
যেভাবে একটি জনবিস্ফোরণ হওয়ার কথা ছিল সেটা কোথাও হয়নি। না, না, শুধুমাত্র চিন্তিত কিছু মানুষ বা দেখুন, অ্যানিমেল লাভার্সরাই কি কথা বলছেন? প্রচুর হবে। হচ্ছে এই জিনিসটাতে প্রচুর পরিমাণে অ্যানিমাল লাভার্সরা রাস্তায় নেমেছে। আমরা হয়েছে এটা দিল্লিতে, আমরা ত্রিপুরাতে বসে আমরা অ্যানিমাল লাভার্সরা সবাই কন্টিনিউয়াস আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের চর্চায় নিজেদের কথাবার্তা সব এটা নিয়েই ফোকাস আমরা। উই পিপল আর ভেরি মাচ ডিস্ট্রেসড অ্যাবাউট দ্য সিচুয়েশন। আমি এক্স্যাক্টলি এটাই বলছি যে শুধুমাত্র আপনারা যারা পশু নিয়ে কাজ করেন নাকি মাস অ্যাওয়ারনেসও হয়েছে বলছেন? মাস প্রোটেস্ট হচ্ছে এটা নিয়ে। আগামী দিন যদি এটাকে আমাদের আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমি রিয়েল সরি, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনি কিন্তু বলেছেন উনি দেখবেন দেখবেন বিষয়টা। এটা একটা রে অফ হোপ, আমরা খুব আশাবাদী যে কিছু একটা হতে হবে। আর দেখো এই সরি টুকার এই রায়টা যেটা দিয়েছে শুভ্র, তুমি যদি লক্ষ্য করে দেখো সেখানে কিন্তু কুকুরটা মারার কথা বলা হয়নি, এবং এরকমও বলা হয়নি যে কুকুরকে এই নির্দিষ্ট কুকুরগুলি দিনের মধ্যে ওদেরকে সরিয়ে নিয়ে এইভাবে করা, কোনো স্পষ্ট গাইডলাইন নেই, সরিয়ে দিতে লাগবে। মানে ব্যাপারটা এরকম যে কেউ বলছে যে নদী का लहरों को बंद कर दो, আরে একটা তো মোটামুটি ব্যবস্থা আগে থেকে করে নিতে লাগবে, তারপরে আপনি করুন। আর রিলোকে বারবার একটা কথা বলছে, কোনো দিন কোনো অবস্থাতে এরকম ব্যাপারটা, আমরা যারা প্ল্যান্টেশন করি, একটা গাছ একটা নির্দিষ্ট পটে আছে, নেসেসারি না যে এখান থেকে নিয়ে আরেকটা পটে গেলে গাছটা বাঁচবে, ওটা ওই নির্দিষ্ট এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ওই কুকুরগুলিকে ওই নির্দিষ্ট জায়গাতেই ওরা অভ্যস্ত, ওরা জানে কি খাচ্ছে। কিন্তু তার থেকে 30 কিলোমিটার দূরে ওইখানে যদি ওইকে ফেলে যাও, ওইখানে নির্দিষ্ট কুকুরগুলোর সঙ্গে ফাইট হবে, ওরা অ্যাডাপ্ট করতে পারবে না, আরো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। ইজি অপশন ছিল। প্রথম কোয়েশ্চেন ছিল যে মানুষ কি এখানে প্রতিবাদ করছে কিনা, নিশ্চয়ই করছে, কিন্তু আরো অনেক বেশি করতে হবে। আরেকটা কোয়েশ্চেন আপনার একটু আগে ছিল যে এখানে যারা বাচ্চারা স্কুলে যাচ্ছে বা রাতে যারা অফিস থেকে বাড়ি ফিরছে, কুকুর ডগ অ্যাটাক করছে। নট নেসেসারি সবসময় কুকুরের দোষ এখানে। অনেক সময় থাকে মানুষ ওভার স্পিড করছে। আমার নিজের চোখের সামনে আমার রাতের স্পিড থাকে, আমি রাস্তায় থাকতে হয়, ওভার স্পিড করছে তারা বাইকে বা গাড়িতে। কোনো এক সময় হয়তো কোনো একটা কুকুরের ওপর দিয়ে চাপা দিয়ে দিল, বা সেই কুকুরে দেখলো তার মা গাড়ি চাপাতে মারা গেছে, তারপর থেকেও এতটাই ট্রমাটাইজ হয়ে যায় সে নেক্সট এরকম স্পিডিং কার বা স্পিডিং বাইক দেখলেই তার পেছনে দৌড়ায়। বাচ্চাদের মা বাবাদেরকে রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। আমাদের এক্সিস্ট করতে হবে, আমরা ইরেডিকেট করে দিতে পারি না। আজকে স্যার যেটা বলছিল যে আমরা কুকুর, ধরুন আজকে ত্রিপুরাতে এরকম ডিসিশন এলো যে সব কুকুরকে আমরা সরিয়ে দিলাম। ত্রিপুরা রাস্তা কুকুর 3-4 দিনের মধ্যে দেখবেন ইঁদুরের উপদ্রব। আমি আমার সোশ্যাল মিডিয়াতেও পার্সোনালি শেয়ার করেছি, লিখেছিলাম আমি, কুকুরের উপদ্রব, পাখির উপদ্রব, দিল্লিতে বাদর চলে যাবে। তো আমরা এক্সিস্ট করাতে শিখতে হবে। আমি ভালোবাসি না বললে চলবে না, আমার বুঝতে হবে যে আমি কিভাবে এক্সিস্ট করবো। আমরাই তো গাছপালা কেটে কেটে আজকে জঙ্গলে ঢুকেছি, হাতি বাঘ সিংহ সবার জঙ্গল পরিষ্কার করে আজকে আমরা নিজেরা থাকছি। ওরা তো কোএক্সিস্ট করতে পারে না, ওরা তো এখন দূরে সরে যাচ্ছে। আমাদেরকে বুঝে চলতে হবে কুকুরে গিয়ে রয়েছি, কোন সময় কুকুরটা দৌড়ে যাচ্ছে। দুটো বিস্কুট খাইয়ে দিলেই মেডিসিন করবে না। আমি এত বছর ধরে রেস্কিউ করছি, 10 বছর হতে চললে নেক্সট মান্থ। আমি 10 বছরে তো কোনো মানে ইন্টেনশনালি কোনো কুকুর আমাদের শিখে কামড়ায়নি। আমি তো আর ইমিউন নাই জিনিসটাতে। তো এই অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট, মানুষের অ্যাওয়ারনেস দরকার, মানুষের কম্প্যাশন দরকার। আর যে বিষয়টা হলো যে প্রতিবাদ হবে, আর আরো বড় করে হয়ে উঠবে যদি এই যে ডিসিশনটা, যে ভার্ডিক্টটা দিয়েছে সেটা যদি। ডক্টর রায়, একটা বিষয় একটু বলুন আমাকে, যে প্লিজ আনসার মি ফ্রম ইউর হার্ট। আজকে স্বাধীনতার প্রায় 80 বছর পরেও যখন আমাদের দেশ চাঁদ মানে সূর্য ইত্যাদি নিয়ে গবেষণা করছে, প্রত্যেকটি দিকে দিকে আমাদের এত ধরনের মানে ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট, এরকম একটি দেশ যাকে নিয়ে গোটা পৃথিবী কথা বলছে, আজকে স্বাধীনতার প্রায় 80 বছর পরে দাঁড়িয়েও আমরা পথকুকুরদের বাঁচাবো না মেরে ফেলবো এই নিয়ে তর্ক বিতর্ক করতে হচ্ছে। স্বাধীনতার ঠিক প্রাককালে এরকম একটি বিষয় নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, হোয়াট আর দি ওয়েজ আউট, মানে কি করা যেতে পারে আসলে? প্রত্যেকটি রাজ্য এবং রাজ্য সরকারকে এগিয়ে আসতে লাগবে উইথ কম্প্যাশন, এবং হসপিটাল, যেটা কুকুর বা শুধু কুকুর নয়, বিভিন্ন পশুদের নিয়ে একটা আপৎকালীন একটা জরুরি বিভাগ করতে লাগবে, এবং প্রপার স্টেরিলাইজেশন, যদি কুকুরের বংশবৃদ্ধি কম হয় ওর অনুপাতে বা তুলনামূলকভাবে ঠিক থাকে সেটা বন্ধ করতে লাগবে। এবং যারা ফিড করছে, যারা ফিডার, ওদেরকে প্রপারলি, যারা রেগুলার ফিডার, ওদেরকে চিহ্নিত করতে লাগবে যে তুমি কোথায় কোন কুকুরকে কী খাওয়াচ্ছ। সেটা করলে মোটামুটিভাবে আমরা বুঝে যাব। এবং এই অ্যানিম্যাল বার্থ কন্ট্রোলের সঙ্গে স্টেরিলাইজেশন এবং পোস্ট স্টেরিলাইজেশন, আবার রিলোকেট না করে ওদেরকে এখানেই ছেড়ে দেওয়া হয়,
এইভাবে একটা ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য আলাদাভাবে একটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড করা উচিত, সেখানে সবার মতামত নেওয়া উচিত। আমরা চাই না কোনো কুকুর, আবারও বলছি, কাউকে কামড়াক এবং কোনো উত্তপ্ত করুক, এবং অ্যাট দ্য সেম টাইম কুকুরকেও কেউ নিজেদের ওরা বলতে পারে না, ওরা প্রতিবাদ করতে পারে না। এবং একটা দিক আমরা দেখছি, আরেকটা দিকে যদি যারা ম্যানি ইনস্টেন্সেস যে অনেকভাবে কুকুর অনেক লাইফকে সেভ করেছে, অনেকভাবে আমাদেরকে হেল্প করেছে। তো যদি এরকম হয়, তো শুধু বিভিন্ন পুলিশ ট্রেনিং একাডেমিতে প্রচুর কুকুর আছে, তো ওদেরকেও তো একইভাবে ট্রিট করা উচিত। তো অনেকভাবে ভাবতে লাগেছে হিউজ থিং টু বি টেকেন কেয়ার অফ। বন্ধু আছেন, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হলো, আরেকবার চেষ্টা করবেন। বুঝবেন, একই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আফটার সো মেনি ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, আরেকটি স্বাধীনতা দিবস, আজকের তারিখে দাঁড়িয়ে প্রায় 80 বছর পরে একটি দেশ কুকুরকে মেরে ফেলা না বাঁচিয়ে রাখা না দূরে সরিয়ে দেওয়া, এই নিয়ে কথা বলতে। দেখুন, আমরা প্রোগ্রেসিভ, আমাদের যেটা আমি প্রথম শুরু করেছিলাম, আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু খুব প্রোগ্রেসিভ মাইন্ডসেট আর কম্পেশন নিয়ে এগোচ্ছিল এই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের পাশে নিয়ে, যেমন রিলোকেশন। একটু ফোনে কথা বলিনি, বন্ধু আছেন সঙ্গে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, বলছি আপনাদের মাধ্যমে ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়কে আমাদের তরফ থেকে বলছি যে উনি যেন কনফারেন্সের মাধ্যমে অফারগুলি ছাড়া হয়। বিষয়ে কথা বলতে হবে, বিষয়ে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়ে কথা বললেই আপনার সঙ্গে কথা বাড়ানো যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সবসময় পশুদের পক্ষে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল বলুন, কুকুরের বিনা কারণে তাদেরকে টর্চার করা যাবে না বলুন, রিলোকেশন বলুন, ফিডার্সদের প্রোটেকশনের ব্যাপারে বলুন, আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট সবসময় তাদের পরেই বলেছে। এইবার যে ভার্ডিক্টটা এসছে সেটা আমাদের যদি হয়, সেটা যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে কয়েক ডিকেড আমাদের পিছিয়ে নিতে হবে। যেভাবে আমাদের ডগ কালিং হতো, কুকুরকে আগে কি করা হতো, ভ্যাকসিন কোনো কিছুই না, কুকুরকে ধরে তাদেরকে মেরে ফেলা হতো তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য। সেটা 2009 সালে আমাদের এই সুপ্রিম কোর্টে সেটা কিন্তু বন্ধ করেছেন। বন্ধ করার পর তারপরে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোলে জোর দিয়েছিলেন। কিন্তু এখন যদি আবার সেই পাউন্ডে পুড়ে দেওয়া হয়, আমরা কিন্তু আবার 20 বছর 30 বছর পিছিয়ে যাবো। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে এই কথাগুলো উঠছে বিকজ কম্পেশন কিছুটা হয়তো কমে যাচ্ছে, সেই কম্পেশনটা রাখতে হবে আমাদের সবারই। আমাদের আজকের এই আলোচনাতেই আপনাদের দুজনকে রীতিমতো ঠিক উল্টো সুরে জানিয়ে মনোজ রায় লিখছেন, স্ট্রে ডগস শুড বি টেকেন টু শেল্টার টু এনশিওর দি সেফটি অফ চিলড্রেন অ্যান্ড উইমেন as there have been several incidents of dog attacks in many areas. ঠিক যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। উনি খুব একটা ভুল বললেন, যদি এরকম ভাবে শেল্টার বসে উনি বুঝে থাকেন, রিলোকেশনের শেল্টার ঠিক না। ওই জায়গার কুকুরকে যদি এরকম পরিস্থিতি হয় যে বাইট বাড়ছে, নাম্বার অফ পপুলেশন অফ ডগ বেড়ে গেছে, ওদেরকে শেল্টার নেওয়া হোক, কিন্তু কে করবে শেল্টারটা? তুমি দেখো এখানে দিল্লি সরকার যদি এতগুলি করে শেল্টার হাউসে নেয় প্রত্যেক দিনে খাবার দেওয়ার জন্য, এখানে তো প্রচুর দিল্লি শহরে প্রচুর ফিডার আছে, কিন্তু এখানে যদি গভর্নমেন্টকে খাবার দিতে লাগবে, এক জায়গায় ফিডার ওইখানে গিয়ে খাওয়াতে পারবে না। তো শেল্টার হাউস যদি করতে লাগে, পাউন্ড করতে লাগে, ওই এরিয়াতে করা হোক, ওই এরিয়াতে রিলোকেট করা হোক সুস্থতা করার জন্য, যদি কিছু করতে লাগে, বা এটা মোটামুটি স্বাস্থ্যসম্মতভাবে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করা হোক। কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাব, রাখবই না কুকুর, সেটা কি ধরনের কথা? আমি ছোট্ট করে দু লাইনে বলছি, আমি ওনার কোয়েশ্চেন আনসার দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরুন অনেক চুরি হচ্ছে, অনেক ডাকাতি হচ্ছে, তো আজকে যে চোর তাকে জেলে পোড়া উচিত, যে ডাকাতি করছে তাকে জেলে পোড়া উচিত, নাকি আজকে এমন রুল বেরোবে বা এরকম ল বেরোবে, 1 জন 2 জন 10 জন চুরি করছে বলে সবাইকে জেলে পড়ে দাও। সেটা কুকুরদের সাথে হচ্ছে, 5টা 10টা 20টা ডগ বাইট কেসেস হচ্ছে বলে সবাইকে পাউন্ডে পড়ে দাও, সবাইকে জেলে পড়ে দাও, এরকমই কথা হচ্ছে। সেটা হয় না। আমাদের বুঝতে হবে, যেটা রাইটফুলি বললো, কোনো কুকুর যদি র্যাবিস ইনফেক্টেড থাকে, তাদের র্যাবিস হয়ে থাকে, তাকে আইডেন্টিফাই করা, তাকে ক্যাচ করা, তাকে পাউন্ড রাখা। যদি অ্যাকচুয়ালি র্যাবিস হয়, ডায়াগনোজ করা, অ্যাকচুয়ালি র্যাবিস হয়, সে মারাই যাবে, কোনো ট্রিটমেন্ট নেই। আর যদি র্যাবিস না হয়, তার ট্রিটমেন্ট করা। দিস ইজ দ্য পলিসি হুইচ মাস্ট বি ফলোড। ঠিক আছে, দিল্লি শহরে তুমি যদি লক্ষ্য করো যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট গত 2023 এবং 24 গড়ে 1750, 1750 থেকে 1800 জন মানুষ, অলমোস্ট 2000 মানুষ মৃত্যু হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রত্যেক বছরে। কেন হচ্ছে? দিল্লি শহরের যতগুলি কলোনি বেসড হয়েছে এবং এই লাইসেন্সের উপর 5 স্টার হোটেল বলো,
প্রচুর রাস্তায় মানুষ থাকছে এখন, ওদের জন্য রাস্তার সংখ্যা হয়ে যাচ্ছে, তো এখন ওদেরকে কি রিলেটেড করে নেওয়া যাবে? তো ওই অ্যাক্সিডেন্টে কিন্তু কোনো সুমতো কেস হয় না, কেউ তো এটা নিয়ে কিছু করা হয় না। তো দ্য লাইফ অফ হিউম্যান বিং যদি ইম্পর্টেন্ট থাকে, ওদেরকে তো আমরা জন্ম দিইনি, দে আর দ্য ক্রিয়েশন দ্য গড। পশুপতি আমরা ভগবান, উনি ওনাকে কি বলা হয়? দ্য গড অফ ডগ। তো উনি এইভাবে ওই ক্ষেত্রে যেরকম আমরা কম্পেকশন নিয়ে দেখছি, ওই আত্মনিপীড়িত যে মানুষগুলোর সাথে রাস্তায়, তো ওদেরকে যেভাবে রাখা হচ্ছে সেইভাবেই এই কুকুরগুলিকে ঠিক করা হোক। ঠিক। আপনাদের দুজনের তরফ থেকে শেষ কথা কি থাকবে? শেষ কথা হলো, আমরা মেনে নিতে পারছি না এই ওয়ার্ল্ডে, আর আমরা অ্যানিমাল লাভার্সকে ওই আমরা খুব স্টাফিটাই, যেটা আমি বললাম যেসব রিজনে, আমি চাইবো আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট সেটা আবার একটু রিভিউ করুক এই ওয়ার্ল্ডটাকে, আর একটা হিউম্যানিটেরিয়ান, মোর হিউম্যানিটেরিয়ান একটা অ্যাপ্রোচে যাক, যেখানে স্টেরিলাইজেশন, বারবার করে বলছি, স্টেরিলাইজেশন, ভ্যাকসিনেশন, এই দুটো জিনিস যদি প্রপারলি এত বছর ধরে 24 বছর ধরে প্রপারলি যদি 3 বছরও মেনটেন করা হয়, যেটা মিস্টার অভিষেক গুপ্তা আপনার একজন ভিউয়ার উনি বলছিলেন, 3 বছর যদি প্রপারলি ফলো করা হয়, ডগ পপুলেশন কন্ট্রোল এসে পড়বে, ডগ বাইট কেসেস কমে যাবে, আর আমাদের মতো ফিডারদের জন্য ইজি হবে লেস নাম্বার অফ ডগসকে ফিড করানো, তাহলে নাম্বারটা কমে যায়, বেটার। আর আমাদের সুপ্রিম কোর্ট রিভিউ করুক, আর যেসব এবিসি সেন্টার্স আছে সেগুলোকে রিভাইভ করে তুলুক, যাতে প্রপারলি কাজ হয়, আর এনজিও যারা আছে তাদেরকে অ্যাক্টিভ করুক, আরো তাদেরকে আরো হেল্পিং হ্যান্ড দিক, যাতে তারা হেল্প, বিকজ তারা থ্রু আউট দ্য ডে তারা অনফিল কাজ করছে, তাদেরকে আরো অ্যাক্টিভলি তাদেরকে হেল্প করুক, আর অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে না করুক, সেটাই। শেষ কথা কি হবে? আমি প্রথমেই বলেছিলাম যে আমি খুব আশাবাদী ছিলাম, যেটা হচ্ছে ভালোই হচ্ছে, মানুষ আরো বেশি এটা নিয়ে অপিনিয়ন দিচ্ছে, আমরা জানছি, এবং আমি মাননীয় আদালতের কাছে আর্জি রেখেছিলাম সবাই হয়ে ব্যক্তিগতভাবে, যে আবার যদি পুরোভাবে এটাকে পুনর্বিবেচনা করে। আজকে জানলাম চিফ জাস্টিস ইন্ডিয়া উনি শুনতে চেয়েছেন, আমরা আশীর্বাদী একটা সুরাস্তা হবে, সব স্বার্থ সংশ্লিষ্টভাবে সুন্দরভাবে একটা হিউম্যান লাইফ এবং ওদের লাইফকে দিয়ে একটা সুস্থিতি বজায় থাকে। অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে এই আলোচনায় ছিলেন, আপনারা একেবারে কাছ থেকে একটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানলেন, শুনলেন, এবং আপনাদের যুক্তি, তর্ক, ব্যাখ্যা, মন ইত্যাদি দিয়ে আপনারাও বিষয়টি বিচার করবেন। কুকুরদের, পথের কুকুরদের ঠিক কীভাবে রাখা, কীভাবে যত্ন করা, কীভাবে তাদেরকেও আমাদের এই সমাজের অংশ হিসেবে সত্যি অর্থেই বড় হতে দেয়া, তার সিদ্ধান্ত আমি আপনি আমাদেরকেই নিতে হবে। আদালত এখানে কি বলবে বা কিভাবে বলবে, সেই বিষয়টি নিয়ে আগামী দিনে নিশ্চয়ই আমি আপনি আমরা সবাই মিলে দেখব যে আসলে বিষয়টি কোন দিকে দাঁড়ায়। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো ভাবনায় আপনাদের সঙ্গে কথা হবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।